ইসরায়েলে ভয়াবহ হামলা ইরানের গোয়েন্দা প্রধান সহ ৩ কর্মকর্তা হত্যার প্রতিশোধ বলছে তেহরান। সংঘাত বন্ধের সম্ভাবনা দেখছেন ট্রাম্প। লন্ডন বৈঠকের পর দেশে গুণগত পরিবর্তন এসেছে বলছেন মঈন খান। সরকারের দায়মুক্তির বিষয়ে আলোচনা হয়নি, মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালে। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ পেয়েছে দুদক। জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন পাশের উদ্যোগ। শক্তিশালী গুম কমিশনও করতে চায় সরকার, জানালেন আইন উপদেষ্টা। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয় ইশরাক হোসেনের। তাকে শপথ পড়ানোর দাবিতে আজও উত্তাল নগর ভবন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। আজ ভোরেও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আগের দিন প্রতিপক্ষের হামলায় ইরানে বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান সহ ৩ জন নিহতের প্রতিশোধ নিতেই পাল্টা হামলার দাবি তেহরানের। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে চুক্তির আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে প্রতিশোধ শেষেই আলোচনায় যাবে তারা। অন্যদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচির ইতিতেই সমাধান দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিশোধ নিতে আবারও ইসরায়েলের মাটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব মিসাইল আঘাত হানে তেল আবিব ও জেরুজালেম সহ দেশটির বিভিন্ন শহরে। আইডিএফ জানিয়েছে তেহরানের হামলায় ইসরায়েলের পেটা টিকবা শহর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। এর আগে সাইরেনের শব্দে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যায় সাধারণ বাসিন্দারা। রবিবার ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজিমি সহ ৩ কর্মকর্তা নিহত হন। এরপরই প্রতিশোধ নিতে সোমবার ভোর থেকে শক্তিশালী এ মিসাইল হামলা শুরু করে ইরান। ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন কর্মকর্তা। তেহরান ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন সাধারণ বাসিন্দারা। এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় ইরানের নিহত সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল। তবে তিনি এও বলেছেন কখনো কখনো যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। আমি আশা করি তারা সংঘাত বন্ধ করে একটা চুক্তিতে যাবে। সংঘাত আরও তীব্র হওয়ার আগে একটি সমাধান প্রয়োজন, তবে মাঝে মাঝে যুদ্ধ করেই সমাধান বের করে আনতে হয়। এদিকে কোনো ধরনের মধ্যস্থতা চায় না ইরান। ইসরায়েলের উপর পূর্ণ প্রতিশোধের পর হামলা বন্ধ করতে চায়। এছাড়া ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত মিসাইল হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই মুসলিম দেশটি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সংঘাত বন্ধ নয়, তেহরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই বড় সমাধান হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা চেষ্টা পরিকল্পনার কথা নাকচ করেছেন নেতানিয়াহু। এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কারোর সাথে কোনো ধরনের আলাপ হয়নি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন লন্ডন বৈঠকের পর বাংলাদেশের গুণগত পরিবর্তন হয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। সকাল 10:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সহ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার ও ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে মঈন খান বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর মানুষ এখন উৎসাহী, সামনের দিকে তাকাচ্ছে। মানুষ এখন চিন্তা করছে দেশে গণতন্ত্র ফিরে আসছে। এই গণতন্ত্রের জন্যই বাংলাদেশের সৃষ্টি হয়েছিল বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। 13 জন পর থেকে দেখছি আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী, একটা সামনের দিকে তাকাচ্ছে। মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, একটা উৎসব মুখর। এটা একটা বাংলাদেশের মানুষের জন্য, আমরা যেমন বৈশাখ মাসে 14ই এপ্রিল আমরা যেমন উৎসব করি, নববর্ষের উৎসব করি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ভোটের দিনটি এরকম একটি উৎসবের দিন। কাজেই তারা উন্মুখ হয়ে আছে কখন ভোট দেবে, কখন তাদের যে মৌলিক অধিকার তারা সেটা প্রয়োগ করবে এবং তাদের সত্যিকার যে প্রতিনিধি তাদেরকে নির্বাচিত করবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, লন্ডন বৈঠকে দায় মুক্তির বিষয়ে আলোচনা ছিল না, তবে অন্তর্বর্তী সরকারের রেকটিফিকেশন লাগবে তা যেন তাদের মাথায় থাকে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের কোনো দায়বদ্ধতা নেই। আহমেদ সরারের রিপোর্ট। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং কল্যাণ রাষ্ট্রের ভাবনায় জাতীয় বাজেট শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে নাগরিক ঐক্য। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এটা গণমুখী বাজেট নয়, গতানুগতিক। কল্যাণ বাজেট করতে আরো সংস্কারের তাগিদ তার। তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা? না, কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না। কনস্টিটিউশনালি আপনাদের এই সরকারের রেটিফিকেশন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট, এটাও আপনারা মাথায় রাখবেন। এবং রেটিফিকেশন লাগলে এই লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটাও আমরা বিবেচনা করব। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ঢাকায় সরকারের কিছু কাজ করলেও গ্রামে কোনো কাজ করছে না। আর লন্ডন বৈঠকে বরফ কিছুটা গলেছে বলে মত দেন মাহমুদুর রহমান মান্না। যে সরকার ন্যূনতম সেবাগুলো দিতে পারছে না, প্রতিদিন সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে, প্রতিদিন নানা ধরনের অনাচারের জায়গাটা পড়ছে, এবং যে সরকারের কোনো জবাবদিহিতা নাই। ভবিষ্যতে যখন তত্ত্বাবধায়ক সরকার যখন পার্লামেন্টে আসবে, আমাদের দল থেকে আমরা পরিষ্কার করে মনে করি, যখন আমরা নতুন করে এই সংবিধানের তত্ত্বাবধায়ক বিধান যুক্ত করব, তত্ত্বাবধায়ক সরকারকে পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের কাছে, পার্লামেন্টের কাছে অতি অবশ্যই তাদের টেনিওরের 90 দিন হোক 120 দিন হোক, এই শাসনের জন্য তাদেরকে জবাবদিহিতার বিধান যুক্ত করতে হবে। একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? উই আর ভেরি হ্যাপি। আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি। আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই, তাহলে একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে লন্ডন থেকে ফিরলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডক্টর ইউনূস তারেক বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে। জনগণের নির্বাচনের যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি। সেদিক থেকে তো আমি মনে করি এটা সফল একটা আলোচনা হয়েছে। দ্রুততম সময়ে নির্বাচন সবসময় যেমন ডিসেম্বরের মধ্যে সম্ভব, সেটা ফেব্রুয়ারিতে গেলেও তেমন কোনো বড় সমস্যা তো না। এদিকে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, সংবাদপত্রের কালো দিবস নিয়ে অল্প কয়েকটি পত্রিকা মাত্র নিউজ করেছে, অথচ সবারই উচিত ছিল কালো দিবস নিয়ে লেখার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটি দায়বদ্ধতা আছে, কিন্তু জনগণের প্রতি দায়বদ্ধতা বলতে যেটা বোঝা যায় সেটি তো তাদের নেই। তারা একটি নির্ধারিত কাজ অল্প সময়ের জন্য এসেছে। কাজে ইউনিট টু, যার প্রতি মানুষের বিশ্বাস আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 7 দিনের মধ্যে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার নির্দেশনা 2 জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার আজ এই আদেশ দেন। জুলাই গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে এই মামলার পরবর্তী শুনানি 24 জুন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। জুলাই গণহত্যার অভিযোগে 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে করা মামলার অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরে তা আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সোমবার মামলার শুনানিতে হাজির করা হয় একমাত্র গ্রেপ্তারকৃত আসামি চৌধুরী আব্দুল আল মামুনকে। চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানান, আইন শৃঙ্খলা বাহিনী বারবার চেষ্টা করেও গ্রেপ্তার করতে পারেনি অপর 2 আসামিকে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি। তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামিদ্বয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন। মামলার পরবর্তী তারিখ 24 জুন। আসামিরা ট্রাইব্যুনালে হাজির না হলে আইন অনুযায়ী তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু করা হবে।
সেটা আমাদের আইনের সুনির্দিষ্টভাবে বর্ণনা করা আছে। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা চলমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামানের পর এবার যুক্তরাজ্যে থাকা বসুন্ধরা গ্রুপের মালিকের 2 ছেলের সম্পদ জব্দে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, টিউলিপ সিদ্দিক অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো নিজেকে ব্রিটিশ, কখনো বাংলাদেশি দাবি করছেন। তবে বাংলাদেশি পরিচয়ের আড়ালে তার মৎস্য খামার ও ট্যাক্স ফাইলে অস্বাভাবিক সম্পদ সহ দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এ সময় দুদক চেয়ারম্যান আরও জানান, বিদেশে পাচারের অর্থ ফেরত আনতে কাজ করছে দুদক। অভিযোগ করেন, দুর্নীতির টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় গড়েছেন সাইফুজ্জামান জাভেদের ভাই রনি ও বসুন্ধরার মালিকের 2 ছেলে। আজকে আমরা আরো কয়েকটা, একজন জাভেদের একজন ভাই আছেন, তার নাম রনির প্রপার্টি, তারপরে আকবর সুবহান সাহেবের 2 ছেলে সাফিয়ান এবং সাদাত, এই 2 জনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। আরও একজন মিস্টার ইমাম, আদনান ইমাম, তার ব্যাপারেও কিছু তথ্য আমরা পাঠিয়েছি। আমরা আশা করি সুফল পাবো। গুমের শিকার কিংবা খোঁজ পাওয়া যায়নি এমন ব্যক্তির পরিবারকে মিসিং পার্সন সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছে সরকার। এছাড়াও আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন পাশের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইনটির অধীনে একটি স্থায়ী গুম কমিশন করা হবে। সচিবালয়ে জাতিসংঘের গুম সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আমি আপনার পুরো উদ্যোগ বুঝেছি। 4 দিনের সফরে ঢাকায় এসে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের 2 সদস্য গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা দেলগাদিলো পেরেজ। সংস্থাটির পক্ষে বাংলাদেশের প্রথম সফর এটি। তারা আমাদের কিছু কার্যক্রমের প্রশংসা করেছে। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। মিসিং পার্সন সার্টিফিকেট সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। গুম বিষয়ক আইনের পাশাপাশি স্থায়ী একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলেও উপদেষ্টা জানান। গুম বিষয়ক যে কমিশনটা আছে আমাদের, কমিশনটা তো আপনারা জানেন সবাই খুবই ভালোভাবে কাজ করছে, অনেক কষ্ট করছে। তো ওনারা বলেছেন এটার মেয়াদ বাড়ানো যায় কিনা, তা আমি বলেছি এর সিদ্ধান্ত তো সরকারের পক্ষ থেকে সবাই বসে নিবে। আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এবং আমাদের মিটিংয়ে এই জিনিসটা উত্থাপন করব। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, আশা করি আর কি। আগামী 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইনটা এবং সিআরপিসির যে অ্যামেন্ডমেন্টটা সেটা হয়ে যাবে। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধনের সুপারিশের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন আইন উপদেষ্টা। অবশ্যই এটা পুনর্বিবেচনার স্কোপ রয়েছে কিছু কিছু জায়গাতে। আমি শুধু একটা জিনিস আপনাকে বলতে পারি, সরকার কোনো অসৎ উদ্দেশ্যে আইনটা করে নাই। এখন অসৎ উদ্দেশ্যে আইন না করা হলেও কোনো কোনো আইনের মধ্যে এমন বিধান থাকতে পারে যেটা এই আইনের যারা সাবজেক্ট তাদের কাছে মনে হতে পারে যে তারা বিড়ম্বনা, হয়রানির শিকার হতে পারে। আন্দোলনকারীদের দাবির বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠকের পর সেখানকার সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠাবে এ সংক্রান্ত কমিটি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে অধ্যাদেশ বাতিলের দাবি করা হয়। মঙ্গলবার আরও বড় সমাবেশ কর্মসূচির কথা জানান আন্দোলনরতরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাখ্যান করে তারা বিভাগীয় সমাবেশের মতো কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। মঙ্গলবার সকাল 11টায় মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ কর্মসূচি থেকে। পরে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। মেয়র হিসেবে দ্রুত তার শপথের আয়োজন না করলে নগর ভবনের আন্দোলন বন্ধ হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলন চললেও নাগরিক সেবা বন্ধ না করতে ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও উত্তাল ছিল নগর ভবন।
মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে প্রত্যেককে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। এ সময় ইশরাক হোসেনের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন কর্মকর্তা কর্মচারীরা। পরে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সেজন্য নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন তিনি। এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুসারে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আবারও অনুরোধ জানান বিএনপির এই নেতা। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে, আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি। এদিকে সোমবার সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু। তাকে শেষ বিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। পরে রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মোস্তফা মহসিন মন্টু। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সোমবার বাদ জোহর বীর মুক্তিযোদ্ধা গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর তৃতীয় নামাজে জানাজা হয়। জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাজার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সম্মুখ সারির এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাকে চলে যাওয়া আমাদের দেশের রাজনীতিতে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করলো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং গণতন্ত্র ফিরে যেতে তার ভূমিকার কথা আমরা অবশ্যই মনে রাখবো এবং সেটা আমাদেরকে অনুপ্রাণিত করবে। মন্টু ভাইয়ের যে সাহসী এবং প্রতিবাদী কণ্ঠস্বর, সেটা যুগ যুগ ধরে গণতন্ত্রের রক্ষার জন্য স্বৈরাচার বিরোধী এবং বৈষম্য বিরোধী সংগ্রামের চিহ্ন হিসেবে থাকবে। 60-এর দশকের শেষ দিকে উত্তাল ছাত্র আন্দোলন ছিল, সেই সময় ছাত্র আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মোস্তফা মহসিন মন্টুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার ভূমিকা স্মরণ করেন রাজনৈতিক সহযোদ্ধারা। ক্ষতি হয়েছে এবং ওনাকে প্রত্যেক মুহূর্তে আমরা ওনার অনুপস্থিতিটা অনুভব করব। গেল প্রায় 2 মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন মোস্তফা মহসিন মন্টু। ঈদের আগে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল 5টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ড্রোন তৈরি করে সাড়া ফেলা চট্টগ্রাম বাঁশখালীর প্রত্যন্ত গ্রামের তরুণ আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছে বিএনপি। তার স্বপ্নকে আরো বড় পরিসরে ডানা মেলার সুযোগ দিতে আমরা বিএনপি পরিবারের ব্যানারে হাত বাড়িয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেধাবী এই তরুণের কাছে গিয়ে বার্তাটি পৌঁছে দিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট।
চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করা আশির উদ্দিন চট্টগ্রামের বাঁশখালীর প্রত্যন্ত গ্রাম পুইছড়ির বাড়িতে গড়ে তুলেছে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ল্যাব নামের 15 বর্গফুটের ছোট গবেষণাগার। কষ্টের জমানো টাকায় সে ল্যাবেই 2017 সাল থেকে বিমানের বিভিন্ন মডেল ও ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দেন আশির। তার উদ্ভাবনের ঝুলিতে রয়েছে ড্রিমলাইনার, ইউএস বাংলার মতো বিমান ও ড্রোনের আদলে নানা প্রযুক্তি। 30 কিলোমিটার পাল্লার একাধিক ড্রোন আকাশে উড়িয়েছেন সফলভাবে। সর্বোচ্চ 20 কেজি ওজনের ড্রোন তৈরি ও বিক্রিও করেছেন। আশিরের ড্রোন ও যুদ্ধবিমানের আদলে তৈরি করা কয়েকটি উদ্ভাবন নজর কেড়েছে সেনাবাহিনী সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থারও। 2017 সালে এই এয়ারপ্লেন বানানোর জন্য চিন্তাভাবনা মাথায় নিই এবং খুঁজতে থাকি ড্রোন কিভাবে এয়ারপ্লেন কিভাবে কাজ করে, কিভাবে উড়ে। আমার এই ড্রোনগুলো জিপিএস ম্যাপিং সিস্টেম, আমি গুগলে জাস্ট ম্যাপিং করে দেবো ড্রোনটা কোন জায়গায় যাবে। সেই জায়গায় নির্ভুলভাবে গিয়ে সে ওখান থেকে অপারেটিং করে ভিডিও ফুটেজ নিয়ে সে আবার আমার যেখান থেকে লঞ্চ হয়েছে সেখানে আবার অটো রিটার্ন চলে আসবে। এই ধরনের ফিচার এই ড্রোনের মধ্যে রয়েছে। এমন উদ্ভাবনের খবর জেনে আশিরের স্বপ্নকে আরও বড় পরিসরে ডানা মেলার সুযোগ দিতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল যায় আশিরের কাছে। জনাব তারেক রহমান তিনি অনলাইনে দেখেছেন যে বাংলাদেশের একটি ছেলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে একটি আবিষ্কার করেছে, সেটি হচ্ছে ড্রোন আবিষ্কার। যে আজকের এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয়, বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া, এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায়, তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা তাকে করতে হবে। বিএনপির এমন ভূমিকায় খুশি এলাকাবাসীও। অনেকদিন ধরে ও বানার বিমান চলার আর দেখি আইয়ে সুন্দর লাগে বানার যেন ভবিষ্যৎ আল্লাহ যেন আরো চলাইতে আরো কামিয়াত গড়ি তারা মানে বিমান বানাইতে রেফান। আশিসের মতো প্রতিভান ছেলে যদি আরো আবিষ্কার হয় বাংলাদেশে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। যদি সরকারের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়ে থাকে তাহলে সরকারের কাজে কিংবা দেশের সাহায্যে তার প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারবে। বাইরে জানবে অমুক জানবে হিটার মাথায় হের নাই হে কই এটা করেই ছাড়বো, এই মেমোরিটা তার। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তৃণমূলের এই বিস্ময়কর প্রতিভার উদ্ভাবন দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস স্থানীয়দের। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ঈদযাত্রার শুরুর দিন 31 মে থেকে ঈদ শেষ কর্মস্থলে ফেরা 14 জুন পর্যন্ত 15 দিনে 379টি সড়ক দুর্ঘটনায় 390 জন নিহত ও 1182 জন আহত হয়েছেন। সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের তথ্য মতে সড়ক, রেল ও নৌপথে মোট 415টি দুর্ঘটনায় 427 জন নিহত ও 1194 জন আহত হন, যার বেশিরভাগই হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সংগঠন জানায় গত ঈদুল আজহার তুলনায় সড়কে দুর্ঘটনা 22.65% বেড়েছে, যাতে প্রাণহানি 16.07 আর আহতের সংখ্যা বেড়েছে 55.11%। এ সময় ঈদের আগে ছুটি কম, অটোরিকশার অবাধে চলাচল, অদক্ষ চালক সহ দুর্ঘটনার 9টি কারণ তুলে ধরেন তারা। এছাড়া ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ছোট যানবাহন মহাসড়ক থেকে উচ্ছেদ ও ঈদের আগেই 4 দিন ছুটি সহ 12টি দাবি তুলে ধরা হয়। ইরান ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলে জানিয়েছেন বিজিএমই এর নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান খান। মার্কিন শুল্ক নীতির চ্যালেঞ্জ সহ অন্য চ্যালেঞ্জ মোকাবেলা করে সমৃদ্ধ পোশাক শিল্প গড়তে সব কারখানা মালিকের সহায়তা চান তিনি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিজিএমই গড়া এবং পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে সরব থাকার প্রত্যয় জানান বিজিএমই এর সভাপতি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নির্বাচনের 2 সপ্তাহ পর তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নতুন সভাপতির দায়িত্ব বুঝে পেলেন রাইজিং ফ্যাশনের কর্ণধার মাহমুদ হাসান খান। সংগঠনটির বিদায়ী প্রশাসক আনোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নবনির্বাচিত এই সভাপতি জানান, পোশাক খাতের জন্য প্রতি মুহূর্তেই সামনে আসছে নিত্য নতুন চ্যালেঞ্জ। দেশীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সহযোগিতা চান মাহমুদ হাসান খান। এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।
উচ্চ ব্যাংক সুদ এবং ইনফ্লেশন, দুর্বল অবকাঠামোগত অবস্থা, মজুরি বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি। এই ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ, কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। অনুষ্ঠানে উপস্থিত সাবেক সভাপতিরাও ৩৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন। প্রথমবারের মতো একজন ম্যাডাম ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বিজিএমএ হিস্ট্রিতে বিডিয়া একজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে এবং এবারও আরেকটা প্রথমবারের মতো ফাদার অ্যান্ড সান বোর্ডে এসছে। আমার মনে হয় এটাও বিজিএমের ইতিহাসে প্রথম। ব্যবসায়ের প্রায় সব শাখা প্রশাখার অ্যাক্টিভিটিস এখানে জড়িত। তো আমাদের যেটা বিশ্বাস যে নতুন কমিটি আমাদের মাহমুদ হাসান বাবুর নেতৃত্বে যেটা দেওয়া হয়েছে তার কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি এই পোশাক শিল্পকে আরও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন। এর আগে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন হওয়ায় প্রশাসকের প্রশংসা করেন বিজিএমএ নেতারা। নতুন নেতৃত্ব এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক খাতকে $100 বিলিয়ন রপ্তানির মাইলফলকে উন্নীত করবে এমন আশা সকলের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসরায়েলে ভয়াবহ হামলা, ইরানের গোয়েন্দা প্রধান সহ 3 কর্মকর্তা হত্যার প্রতিশোধ বলছে তেহরান, সংঘাত বন্ধের সম্ভাবনা দেখছেন ট্রাম্প। লন্ডন বৈঠকের পর দেশে গুণগত পরিবর্তন এসেছে বলেছেন মঈন খান, সরকারের দায় মুক্তির বিষয়ে আলোচনা হয়নি মন্তব্য সালাউদ্দিনের। শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ট্রাইব্যুনালের। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির একাধিক প্রমাণ পেয়েছে দুদক। জুলাইয়ের মধ্যে গুম বিষয়ক আইন পাশের উদ্যোগ, শক্তিশালী গুম কমিশনও করতে চায় সরকার, জানালেন আইন উপদেষ্টা। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতের প্রত্যয় ইশরাক হোসেনের, তাকে শপথ পড়ানোর দাবিতে আজও উত্তাল নগর ভবন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।